বন্ধুরা নমস্কার, যতন খোলঙ্কা। এডিসি নির্বাচনের ভোটের দামামা যখন বেজে গেছে, সিপিএম কি খানিকটা হলেও এগিয়ে গেল অন্যদের তুলনায়। তিপ্রামথা এবং বিজেপি যখন নিজেদের মধ্যে ভোট কাটাকাটির খেলা মত্ত, অর্থাৎ কিভাবে তিপ্রামথার ভোটারদেরকে টেনে নিয়ে বিজেপিতে আনা যায়, আবার বিজেপির ভোটারদেরকে টেনে তিপ্রামথায় নেওয়া যায়, তার কম্পিটিশনে যখন মত্ত, তখন সিপিএম প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা অলরেডি কমপ্লিট করে নিয়েছে। সেটা কি? সেটা হলো ভোটার আপনার ইলেকশনে ক্যান্ডিডেটদের নামের তালিকা প্রকাশ করে দেয়া। আপনারা মনে করতে পারেন যে গত এডিসি নির্বাচনের ফলাফলে সিপিএম তো শূন্য নেমে গেছিল, একটি সিটেও সিপিএম ক্যান্ডিডেটরা জিততে পারেনি। এবারেও তারা কোন সিটে জিততে পারবে এটা গ্যারান্টি দিয়ে বলার মতন এখনো কোনো সিচুয়েশন আসেনি। সেই অবস্থাতে ক্যান্ডিডেটদের নামের তালিকা প্রকাশ করলেই বা কি, আর না করলেই বা কি। কিন্তু না, এত সহজ তো নির্বাচনের অঙ্ক হয় না, এত সহজ তো রাজনীতির অঙ্ক হয় না। রাজনীতিতে সময়ের কাজটা সময়ে করাটা বা অন্যদের তুলনায় প্রত্যেকটি দফায় এগিয়ে থাকাটা একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি। সিপিএম যেহেতু সারা বছর তাদের সাংগঠনিক কাজ করে, সারা বছর তারা ক্যান্ডিডেট কাকে করবে তা নিয়ে গবেষণা করে, তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে, তা নিয়ে খোঁজ খবর নিয়ে আটে ইত্যাদি ইত্যাদি সমস্ত কাজ তারা সারা বছর ধরে করে। এটা এরকম না যে বিজেপি বা কংগ্রেস বা তিপ্রামথার মতন যে চলো ইলেকশন আসবে তার 1-2 মাস আগে গিয়ে আমরা একটু নাড়াচাড়া দিয়ে বসে বিভিন্ন মিটিং টিটিং করে কে কোন নেতাকে খুশি করতে পারছে, কে কোন নেতার আপনার মানে বিরুদ্ধে প্রচার করছে বা বিরুদ্ধ গোষ্ঠীতে আছে, সেই সমস্ত হিসাব টিসাব করে শেষ পর্যন্ত একটা তালিকা তৈরি করে নেওয়া যাবে। তারা কিন্তু তা করে না। তারা ওই যে 2026-এ যে এডিসি নির্বাচন হবে এটা মাথায় রেখে ধরুন গত 1 বছর ধরেই তারা এই প্রক্রিয়া কিন্তু চালিয়েছিল যে কোন এলাকাতে কাকে ক্যান্ডিডেট করলে ঠিক হবে, মানুষের জন্য মানুষ গ্রহণ করবে বা দলের জন্য ভালো হবে এবং তাকে কেন্দ্র করে একটা ভালো শক্তপোক্ত মোকাবেলা করা যাবে প্রতিপক্ষের। এই কারণে এই এগিয়ে থাকাটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আমি বলছি না একবারও যে এর ফলে সিপিএম ইলেকশনে জিতে যাবে, সিপিএম 5টা 10টা 15টা আসন পেয়ে যাবে, এই কথা বলছি না। আমি বলছি প্রচারে তারা এগিয়ে গেল, সাধারণ মানুষের মনোবিজ্ঞানে তারা এগিয়ে গেল। যখন তিপ্রামথা ঠিক করতে পারছে না তাদের ক্যান্ডিডেট কে হবে, কোন জায়গায় হবে, কারণ অনেক দাবিদার, যেহেতু তিপ্রামথারও এখন সুসময়, তারা এডিসিতেও ক্ষমতাসীন, তারা রাজ্যেও ক্ষমতাসীন, তাদের কাছে রাজ্য সরকারের মন্ত্রী রয়েছে, এডিসির সমস্ত কর্তা ধর্তা যত ক্ষমতা সমস্ত কিছুই তো তাদের হাতে। সুতরাং তিপ্রামথার মধ্যে তো দাবিদারের সংখ্যাটা অনেক বেশি হবে। তারাও এখন সবাই চাইবে যে অন্তত পক্ষে এমডিসি যাতে হতে পারে, আর ইলেকশনে না জিতলো একবার যাতে ক্যান্ডিডেট হতে পারে, ক্যান্ডিডেট হলে একটা প্রচারে আসা যায়, ক্যান্ডিডেট হলে একটা ফান্ড জেনারেট করা যায়, ক্যান্ডিডেট হলে নানান ধরনের সুযোগ সুবিধা এই সময়কালটাতে বাগিয়ে নেওয়া যায়। তো তার কারণে ক্যান্ডিডেট হওয়ার প্রতিযোগিতা শুধুমাত্র বিজেপির মধ্যে না, কিন্তু তিপ্রামথার মধ্যেও প্রবল ভাবে রয়েছে। এই কারণে তারা এখনো এই যে ক্ষেত্রে ক্যান্ডিডেট সিলেকশনে পিছিয়ে আছে। আবার বিজেপিও এটা ঠিক করতে গিয়ে হিমশিম খাচ্ছে। কেন? কারণ হলো বিজেপির জন্য, বিজেপিতেও তো প্রচুর দাবিদার, বিজেপির কাছে অনেক টাকা আছে, এইটা সবাই জেনে গেছে, এটা সমুদ্র হিমাচল সবাই জানে, ঘরে ঘরে বাচ্চারা পর্যন্ত জানে যে বিজেপির কাছে অনেক টাকা আছে। বিজেপিতে যে কোনো ভাবে একবার ক্যান্ডিডেট হতে পারলে তাহলে মোটামুটি আগামী 5-10 বছরের ইনকামের একটা রাস্তা খুলে যেতে পারে, এটা অনেকে মনে করে। এরপরে হেরে গেল কিচ্ছু আসবে যাবে না, শুধু ইলেকশনে ক্যান্ডিডেট হওয়া, শুধু টিকিটটা পাওয়া, টিকিটটা পেলেই মোটামুটি একটা ব্যবস্থা হয়ে যাবে। তো এইটা মানুষের মাথার মধ্যে ঢুকে যাওয়াতে বিজেপিতে ক্যান্ডিডেট হওয়ার জন্য এমন দৌড়ঝাঁপ চলে, এমন ভাবে আপনার দর কষাকষি চলে, এমন ভাবে বিভিন্ন জনের পেছন পেছন আপনার যাওয়া আসা, চাটুকারিতা করা, খুশি করার চেষ্টা করা, উপহার দেওয়া ইত্যাদি, তাবেদারি করা টরা, বিভিন্ন সোর্স অ্যাপ্লাই করা, বিভিন্ন ধরনের লিঙ্ক জোগাড় করা, এই সমস্ত কিছু বিজেপিতে ব্যাপকভাবে হয়। কারণ হলো ওইটাই,
ওই সাইকোলজিটা। তো তার কারণে এই কম্পিটিশনের মধ্য থেকে শেষ পর্যন্ত যারা উঠে আসতে পারবে তাদের অবস্থা তো বুঝতে পারছেন, বলার অপেক্ষা রাখে না। তো তার কারণে বিজেপির জন্য এটা কঠিন। আর যেহেতু আমাদের রাজ্যে বিজেপি সাংগঠনিকভাবে অত্যন্ত দুর্বল, বিজেপিতে কেউ কাউকে মানে না, কেউ কাউকে নিজের নেতা বলে মানতে রাজি না। ভাষণে যে যাকে যত ধরনের সব ভালো ভালো বিশেষণে বিশেষিত করুক না কেন, মনের দিক থেকে কেউ কাউকে মান্যতা দেয় না, কেউ কাউকে কারোর নেতৃত্বে কাজ করতে আগ্রহী হয় না। সবাই নিজেকেই শ্রেষ্ঠ নেতা মনে করেন, সবাই নিজেকেই সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে শক্তিশালী ব্যক্তি বলে মনে করেন। এই রকম একটা অবস্থা যখন বিজেপির এবং তীব্রামথার, তখন সিপিএম এর এই কৌশলী চালটা যেটা তারা আগে তৈরি করে রেখেছিল, আমি শিওর যে তারা গত 1-2 দিনে তারা এটা তৈরি করেনি, এর প্রক্রিয়া অনেক দিন ধরে চালিয়ে এসেছিল এবং তারা এটাকে মানুষের সামনে দেখাতেই চেয়েছিল। কারণ 2 বছর পরে তো বিধানসভা নির্বাচন, তার আগে এটা তারা তাদের সংগঠনকে চাঙ্গা করার জন্য এটা একটা টনিক হিসাবে ইউজ করছে। এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে তাদের মিটিং মিছিল শুরু হয়ে গেছে, তাতে ভিড়ও হচ্ছে। এই ভিড়ের কতটুকু বেনিফিট তারা ভোটের মধ্যে তুলতে পারবে সেইটা সময় বলবে, কিন্তু এগুলো তো তারা করছে। আর এর ফলে কি হচ্ছে, এর ফলে রাজ্যে যে পরিবর্তনকামী জনতার আপনার মানে পরিবর্তনকামী তো বলছেন, রাজ্যে পরিবর্তনকামী, শুধু এডিসিতে না, এডিসিতে হয়তো পরিবর্তন হবে না, এডিসিতে হয়তো তীব্রামথাই আসবে, তীব্রামথার কাছে হয়তো আপনার মেজরিটি থাকবে, কিন্তু রাজ্যে যে পরিবর্তনের মানসিকতা সেইটা কিন্তু জোরদার হবে এই যে কর্মকাণ্ডের ফলে। আর এইটা যত দিন যাবে এটা বাড়তে থাকবে। তো এডিসি নির্বাচন, আমি তো বললাম যে এডিসি নির্বাচনে এবার একটা মাইলস্টোন হতে যাচ্ছে। এবারের এডিসি নির্বাচনে যদি বিজেপি ভালো ফল করতে পারে, তাহলে বিজেপি 2028-এর বিধানসভা নির্বাচনে কতটুকু বেনিফিট পাবে সেটা বলা সম্ভব হবে না ভালো রেজাল্ট করলেও। কিন্তু তীব্রামথার জন্য অবশ্যই এটা টেনশনের হবে। কারণ হলো, তীব্রামথা যদি বিজেপিকে হারাতে না পারে, তাহলে তীব্রামথাতে যে মানুষগুলো গেছিল বিজেপির বিরোধিতা করতে, বিজেপিকে হারানোর স্বপ্ন নিয়ে, সেই মানুষগুলো কিন্তু 2028-এর আগে সিপিএম এ ফিরে যেতে পারে, সিপিএম এর প্রতি সমর্থন দেখাতে পারে। এটা হলো তীব্রামথার জন্য অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ বক্তব্য। তার কারণে তীব্রামথার জন্য এটা অবশ্য কর্তব্য, মানে তার রাজনৈতিক স্বার্থে আর কি, ভবিষ্যতের স্বার্থে, যে বিজেপির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বিজেপিকে আটকানো, বিজেপিকে হারানো। আর যদি এবারের নির্বাচনে সিপিএম যদি একটু ভালো রেজাল্ট করে ফেলতে পারে, ধরুন কোনো আসন পেল না কিন্তু ভোটের পরিমাণ 2-4-5% বাড়িয়ে নিল, এটা কিন্তু তাদের জন্য একটা বিরাট বড় মানে টনিকের মতন কাজ করবে। যদি সিপিএম এর রেজাল্ট গতবারের তুলনায় আরো খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু সিপিএম এর জন্য 2028-এর বিধানসভা নির্বাচনের আগে এটা একটা বড় নেগেটিভ বার্তা, যে সিপিএম এর পক্ষে আর এগোনো সম্ভব না, সিপিএম এর পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব না, সিপিএম এবার ধীরে ধীরে শেষ হয়ে যাবে। এই বার্তাটা কিন্তু সারা রাজ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। ফলে আলাদা আলাদা পার্টির জন্য আলাদা আলাদা পরিস্থিতিতে আলাদা আলাদা মেসেজ কিন্তু এবারের এডিসি ইলেকশন থেকে বেরিয়ে আসবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যটি বলে শেষ করে দেব এই ভিডিওটা, সেটা হলো যে তীব্রামথার বিজেপি কি অ্যালায়েন্স করবে, সেটা প্রকাশ্যেই হোক অথবা গোপনে হোক। প্রকাশ্যে হলে তো সবাই জানবে, যেহেতু রাজ্য সরকারে তাদের অ্যালায়েন্স আছে, তাহলে এডিসিতেও অ্যালায়েন্স। আর এই অ্যালায়েন্সে কে কার জন্য কতটুকু স্যাক্রিফাইস করবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর যদি প্রকাশ্যে না করে গোপনে করে, যে বিজেপি বলল যে ঠিক আছে ভাই, আমার 28টা দরকার নাই, আমার 20টাও দরকার নাই, আমার 15টাও দরকার নাই, আমার 10টাও দরকার নাই, গতবার যে আসনগুলোতে জিতেছিলাম সেই আসনগুলোতেই আমি আবার মানে জিতবো, তুমি বাদ বাকি গুলোতে আমরা নাম মাত্র ক্যান্ডিডেট দেবো, দেখাবো, লোক দেখানো প্রচার প্রচার সব করব, কিন্তু তোমরা এই 8টা-9টাতে তোমরা তেমন কোনো জোর দেবে না, এগুলো আমাদেরকে ছেড়ে দেবে। আর বাদ বাকি কেন্দ্রগুলোতে আমরা তোমাদের বিরুদ্ধে যতটুকুই যা বলি না কেন তেমন কোনো জোর দেব না, তেমন কোনো শক্তি দেব না। একমত হলে জানাবে, দ্বিমত হলেও জানাবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। যত্ন খুলুম খা, সবাইকে নমস্কার।